কথা বলতে চাই রাজুকের এই উচ্ছেদ অভিযান নিয়ে, কথা বলতে চাই নুসরাতের অবস্থা অবনতি হচ্ছে, তাকে আগামীকাল সিঙ্গাপুরে নেওয়া হতে পারে যদি তার শারীরিক অবস্থা ভালো থাকে। এই বিষয়ে কথা বলবার জন্য আমরা ফেনী থেকে পুলিশ সুপার এস.এম. জাহাঙ্গীর আলম সরকারকে সংযুক্ত করার চেষ্টা করছি। কিন্তু আমি শুরুতেই একটু অল্প হলেও একটু আলোচনায় আনতে চাই আমাদের একটি বিশেষ আমরা কিছুক্ষণ আগে যেটা দেখলাম, ওয়াজে উগ্র মতাদর্শ বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় 6টি সুপারিশ দিয়েছে এবং সেটি ব্যবস্থা নিতে ইসলামিক ফাউন্ডেশনকে নির্দেশও দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। এই বিষয়ে কি বলবেন? আমরা প্রায়ই দেখি এরকম ওয়াজের এই ধরনের, এ সম্পর্কে আমাদের আগেও কয়েকটি প্রতিবেদন হয়েছিল। জনাব আফসার চৌধুরী। ধন্যবাদ। আমার মনে হয় যে কোনো বক্তব্য যেটা দেশের নিয়ম নীতি সংবিধান পরিপন্থী সেটাকে বন্ধ করতেই হবে এবং এ ব্যাপারে কোনো দ্বিমত থাকার কোনো সুযোগও নেই। অতএব অন্য কোনো জনগোষ্ঠীর প্রতি ঘৃণা সৃষ্টি করা, কাউকে অপমান করা, অশ্লীল ভাষা ব্যবহার করা, এগুলো কোনোটাই গ্রহণযোগ্য না এবং আমাদের দেশে কোনোদিন গ্রহণযোগ্য হয়নি। আপনারা যদি খেয়াল করেন যে কারা এর ভোক্তা, তাহলে দেখবেন যে সাধারণত শহরের, বিশেষ করে শহরের ক্ষেত্রে বলতে পারি, যেহেতু আমাদের প্রত্যেককে সারা রাত ধরে ওয়াজ মাহফিল শুনতে হয়, চাই আর না চাই, তো সেগুলো হচ্ছে সাধারণত নিম্নবিত্ত মানুষ। তো সেই নিম্নবিত্ত মানুষকে যে সংবাদটা দেওয়া হচ্ছে যে এইটাই হচ্ছে তার ধর্মের, ইসলাম ধর্মের প্রধান চেহারা, আমি এটা মৌলিকভাবে দেখা দরকার। বা ইসলামিক একাডেমি যেই সব চিন্তাভাবনাগুলো দিচ্ছে সেটার প্রভাবটা কি পড়ছে, এবং এটা খুব ছোট একটি বিষয় নয়। আমরা কিছুটা হলেও আমরা যারা জঙ্গিবাদের সঙ্গে কাজ করেছি, আমরা দেখেছি যে এইগুলো যেভাবে ঘৃণা বিদ্বেষ ছড়ায়, তাতে ইংরেজিতে যে শব্দটা ব্যবহার করে রেডিকালাইজেশন, এটা ঘটতে পারে। এবারটাকে নন ভায়োলেন্ট এক্সট্রিমিজম বলা হচ্ছে। সেই নন ভায়োলেন্ট এক্সট্রিমিজম যদি অনেক মানুষ হয়, তার মধ্যে থেকেই তো ভায়োলেন্ট এক্সট্রিমিস্টটা বেরোতে পারে। অতএব এটার মধ্যে এটা খুব সুদূরপ্রসারী একটা সমস্যা। সরকারকে হয়তো এতদিন পর্যন্ত সরকার রাজনৈতিক কারণে অতটা নজর দেয়নি, ওদেরকে করতে চায়নি। নারীদের বিরুদ্ধে যখন তারা মিছিল করেছে সরকার কিছু বলেনি, কিন্তু যখন এটা রাজনৈতিকভাবে সহিংসক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তখন আমার মনে হয় সরকার করবে। অধ্যাপক গোলাম রহমান, আপনার কাছ থেকে জানতে চাইবো, এটি তো শুধু এখন এইভাবে করে সামনাসামনি শুনছে তা তো না, ইউটিউবে ছড়িয়ে পড়ছে এসব ওয়াজ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে, সেটি নিয়ে আপনার কাছ থেকে জানতে চাইবো। তবে আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে গেছেন ফেনী থেকে পুলিশ সুপার এস.এম. জাহাঙ্গীর আলম সরকার। আমরা একটু নুসরাতের বিষয়ে কথা বলতে চাই, অগ্নিদগ্ধ মাদ্রাসা ছাত্রী নুসরাত। জনাব এস.এম. জাহাঙ্গীর আলম সরকার, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের সংবাদ সম্প্রসারণে। আপনার কাছ থেকে আসলে প্রথমেই জানতে চাই যে নুসরাত চিকিৎসকদের কাছে, একজন চিকিৎসক এবং দুজন সাক্ষীর উপস্থিতিতে যেই বক্তব্য দিয়েছে, যেটিকে ডাইং ডিক্লারেশন বলা হচ্ছে, যে 4 জন বোরকা পরিহিত, হাত মোজা, নেকাব পরিহিত তার গায়ে আগুন দেওয়ার পেছনে ওই সময়টাতে ছিল, তারাই এটি করেছে। তাদের মধ্যে একজনের নাম শম্পা, এমনটি নুসরাত জানাচ্ছে। আপনারা তো 7 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন এখন পর্যন্ত, তাদের মধ্যে শম্পা আছে কি? ধন্যবাদ আপনাকে। আমরা এই বিষয়টি অফিসিয়ালি আমরা এখনো সংগ্রহ করতে পারি নাই, তবে মিডিয়া এবং অন্যভাবে যে নামটি আমাদের কাছে আপনি বলেছেন, আমরা ইতিমধ্যেই খোঁজ খবর নিয়েছি এবং এটা নিয়ে কাজ চলছে। তবে প্রাথমিক রিপোর্ট হচ্ছে যে আমরা মাদ্রাসা কেন্দ্রিক শম্পা নামে কোনো স্টুডেন্টদের এখনো পর্যন্ত ওই মাদ্রাসায় পড়ে এমন কোনো নাম আমরা ফাইন্ড আউট করতে পারি নাই। তবে নামটিকে কেন্দ্র করে আরো যে ইন্টেলিজেন্স আছে, আমরা এটির খোঁজ খবর করবার চেষ্টা করছি। গ্রেফতারকৃতদের কাছ থেকে কি তথ্য পাচ্ছেন, বা যাদেরকে গ্রেফতার করেছেন তাদেরকে আসলে এটি কি বলা যাবে কিনা যে কিসের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করলেন? হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি জানেন যে এই মামলাটি রুজু করবার আগে একটি মামলা রুজু হয়েছিল, যে মামলাতে ওই মাদ্রাসার প্রিন্সিপাল ছিল অ্যাকিউজড এবং তার শ্লীলতাহানির মামলায় তাকে গ্রেফতার করে পাঠানো হয়। ফলে নতুন যে মামলাটি রুজু হয়েছে, ওই মামলাকে ভিত্তি করেই যোগসাজশ করে বা বাকি অংশটুকু রুজু করা হয়েছে বা দাঁড় করানো হয়েছে। সেই ক্ষেত্রে বলা হয়েছে যে ওই মামলাকে কেন্দ্র করে কিছু লোকজন যাদের নাম দিয়েছে এবং কিছু অজ্ঞাতনামা রেখেছে, যাদেরকে সাসপেক্ট হিসাবে বলছে যে তারা মামলা তুলে নেওয়ার ক্ষেত্রে এই পক্ষকে হুমকি দিয়েছে। সেই প্রেক্ষাপটে আমরা এই যাদের নাম দিয়েছে এবং যারা অজ্ঞাতনামা, আমরা ওই রেসপেক্টে আমরা কিছু গ্রেফতার করেছি।
জি, এখন আমরা যে আপনি বলছেন যে আপনারা সেই অফিসিয়াল ভার্সনটি পাননি, যেটি আমরা গণমাধ্যম সূত্রে আপনারাও হয়তো জানতে পারছেন, শম্পার ডাইং ডিক্লারেশন, এটির প্রেক্ষিতে কি আপনারা কাজ শুরু করেছেন কিনা? মানে যেই 4 জন ছিল বলে বলছে তাদের গ্রেপ্তারে বিশেষ কোনো তৎপরতা এরপরে আপনাদের আছে কিনা? না, ঠিক সেইটা আপনাকে মাথায় রাখতে হবে। ঘটনাটির পরপরই আমরা যেমন পরিদর্শন করে আমাদের অফিসারকে ইনস্ট্রাকশন দিয়েছি, নিজেরা কাজ করছি, সেই সাথে আমাদের হাই অফিসিয়াল থেকে আমাদের মাননীয় আইজিপি স্যারের দপ্তর থেকে এটা মনিটরিং হচ্ছে। আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে খুবই উদ্গ্রীব বা এটি অবগত আছেন, এবং আমাদের ডিআইজি অফিস থেকে আরেকজন সিনিয়র অফিসার এডিশনাল ডিআইজি ফয়জুর রহমান স্যার এসেছিলেন। তিনিও প্রায় 4.5-5 ঘন্টা কাজ করে আমাদের অফিসারদেরকে ব্রিফ করেছেন আমরা কোন কোন লাইন আপে কিভাবে কাজগুলো আগাবো। ঠিক সেইগুলোকে আমরা সমন্বিত করে আমাদের এই তদন্ত কার্যক্রম এবং সাথে সাথে যাদেরকে সাসপেক্ট মনে করা হচ্ছে বা আমরা যে ক্লুগুলো পাচ্ছি সেই অনুযায়ী আমরা তদন্ত কার্যক্রম এবং একই সাথে অ্যারেস্টের প্রক্রিয়াটা চালিয়ে যাচ্ছে। জি, আপনাদের কোনো প্রশ্ন আছে জনাব জাহাঙ্গীর আলম সরকারের কাছে? আফসান চৌধুরী এবং জনাব গোলাম রহমান, কোনো প্রশ্ন আছে? একটা বিষয় যে আপনি অবশ্য প্রশ্নটি করেছিলেন যে যাদের কথা আলোচনায় আসছে, শম্পা কিংবা যে 4 জন তার গায়ে আগুন ধরিয়ে দিল, তার আগের কথাটা হচ্ছে যে ওই অধ্যক্ষ যিনি যার বিরুদ্ধে মামলা হয়েছে, এখন অশ্লীলতার মামলা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করলেই তো অনেক সূত্র বেরিয়ে আসবে। তো সেই দিক থেকে কোনো উন্নতি আছে কিনা আপনাদের মামলার এই ইনভেস্টিগেশনে? ওই অধ্যক্ষের স্টেটমেন্ট কিংবা তার কাছ থেকে কোনো কিছু পাওয়া গেছে কিনা, এটা কি বলা যায় কিনা? সেটা আমি অবশ্যই উইথ রিজার্ভেশন, আমি সবকিছুই আপনি মামলার পরিচালনার ক্ষেত্রে যদি কোনো ব্যাহত না হয়, কোনো ক্ষতি না হয়, তাহলে যদি শেয়ার করা যায় সেইটুকু। জনাব জাহাঙ্গীর আলম। ধন্যবাদ। আমি সম্মানিত আলোচক মহোদয়ের বক্তব্য শুনেছি। আমরা মামলা তদন্ত কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে যেহেতু সে জেলখানায় রয়েছে বিগত 27/3/2019 থেকে অদ্যাবধি পর্যন্ত, আমরা তদন্ত কার্যক্রম এগিয়ে নিচ্ছি। জিজ্ঞাসাবাদের প্রয়োজনে আমরা প্লেয়ার দিয়ে নিয়ে এসে এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত করব। জি, জনাব জাহাঙ্গীর আলম সরকার, এরপর এখন এলাকার কি অবস্থা একটু যদি ছোট করে বলেন? এলাকায় স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা অন্য যে বিষয়গুলো সেটি স্বাভাবিক রয়েছে, তবে মানুষের মধ্যে একটা বিষয়, আমরা সবাই যেমন খুব এই বিষয়টা নিয়ে স্পর্শকাতর একটা বিষয়, এটা নিয়ে আমরা নুসরাতের যেমন ফিরে আসার জন্য প্রার্থনা করছি, এখানকার মানুষজন তেমনটাই প্রত্যাশা করছে। একই সাথে নুসরাত ফিরে আসুক আমাদের মাঝে, পাশাপাশি সে বিচারের যে দিকটা, সেই দিকটা যেন যথাযথ বিচার পায়, সেই বিষয়টা মানুষের মধ্যে রয়েছে। অসংখ্য ধন্যবাদ জনাব এস এম জাহাঙ্গীর আলম সরকার, আপনি আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে সময় দিয়েছেন। আমরা আশা করছি আপনারা খুবই দ্রুত তার সাথে সক্ষম হবেন অপরাধীদেরকে গ্রেপ্তার করতে, চিহ্নিত করতে। ধন্যবাদ জনাব জাহাঙ্গীর আলম সরকার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জনাব গোলাম রহমান, আপনার কাছে অন্য একটি বিষয়ে জানতে চাইছিলাম, তবে এটি নিয়ে কোনো মন্তব্য থাকলে তারপরে আমি আগের বিষয়ে ফিরতে চাই। এই বিষয়ে মন্তব্য, মূল কথা হচ্ছে যে ঘটনাটি ঘটেছে নুসরাতের ক্ষেত্রে, তার আগের ঘটনাটি হচ্ছে মূল ঘটনা, এবং সেই ঘটনায় যদি তৎপরতা হয় সেখান থেকে কিন্তু সমস্ত আসামিদের বের করে নিয়ে আসা সম্ভব, এবং তাকে ওই অধ্যক্ষকে যদি পরিষ্কারভাবে জিজ্ঞাসাবাদ করা যায় তাহলে সব তথ্য বেরিয়ে আসবে, এটা আমার ধারণা। এখন সেখানে এটা তো জের পরবর্তী ঘটনা হিসেবে এই ঘটনাটি ঘটেছে, সুতরাং এখানে এই যে 4 জন আগুন ধরিয়ে দিয়েছে তাদের হয়তো চিনতে পারেনি নুসরাত, কিন্তু একজনের নাম শম্পা বলেছে, কিন্তু তারপরেও এটি আমার মনে হয় না যে খুব বেশি সময় লাগবে এটা বের করার জন্য, কারণ আজকাল ওই অধ্যক্ষের যে স্টেটমেন্ট প্লাস তার যে এর আগের কার্যক্রম, এবং এই কয়েকদিনে গত এটা মার্চের বোধহয় 26 তারিখে ঘটনাটি ঘটেছে, 26-27 তারিখে, তো সেই সময় থেকে এই কয়েকদিনে যথেষ্ট ডেভেলপমেন্ট হয়েছে, এবং তার চূড়ান্ত বিষয়টি হয়েছে যে ওই নুসরাতকে মেরে ফেলার যেটা প্রয়াস নিয়েছে। সুতরাং তার আগের ঘটনাগুলোকে বিশ্লেষণ করলে কিন্তু আসল ঘটনা উদ্ঘাটিত হয়ে যাবে। আপনার মন্তব্য, আপনি কিছু বলুন। ধন্যবাদ স্যার। যে কথাটা বললেন সেটা হচ্ছে যে আমি 1997-98 শিশুদের যৌন নির্যাতন নিয়ে কাজ করেছি, এবং এখন পর্যন্ত বোধহয় খুব একটা বড় বেশি কাজ হয়নি। ওটা আমরা সারা বাংলাদেশের কয়েকটা নির্বাচিত এলাকায় কাজ করে দেখেছিলাম। এই মাদ্রাসার প্রিন্সিপাল, স্কুলের
অধ্যক্ষ, শিক্ষক, এরাই হচ্ছে সবচেয়ে বড় সমাজের যৌন নির্যাতনকারী শিশুদের। এবং আমরা কিন্তু এদেরকে একেবারে যা খুশি করতে দিই। আপনি যদি মাদ্রাসাগুলোর হিসেব দেখেন, প্রতিটাতে ছেলে মেয়ে নির্বিশেষে এদের যৌন নির্যাতন খুবই একটা স্বাভাবিক, মানে এবং তাদের প্রহার যে করা হয়। তো এবারে আমাদের বিব্রতকর যেটা হয়েছে, যে পৃথিবীর যে কটা দেশে এটার আমাদের মানে শিশুদেরকে প্রহার করার সামাজিক গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি, তার মধ্যে আমরা পড়েছি। এটা হচ্ছে লজ্জাকর, বিব্রত করার কিছু হয় না। এবং এটা নিয়ে আমরা গালি শুনতে হবে। এবং আন্তর্জাতিকভাবে আমরা যখনই নিজেদের উন্নয়নের কথা বলি, এত কিছু বলি, পৃথিবীর অনেকের কাছে কিন্তু এটা খুব একটা গ্রহণযোগ্য হয় না। কারণ তোমরা তো তোমার বাচ্চাদের খেয়াল রাখতে পারো না। তোমাদের বাচ্চাদের, যেটাকে ইংরেজিতে যেটাকে বলে কর্পোরাল পানিশমেন্ট, স্কুলগুলোতে বেশিরভাগ বাচ্চা বলবে তার অভিজ্ঞতা আছে মার খাবার, বাড়িতেও বাবা মারা মারে। তো এই মারপিটের কালচার, এই হিংসাত্মক ঘটনার কালচার, যৌন নির্যাতনের কালচার যদি বন্ধ না হয়, আরেকটা জিনিস বলে রাখি, সবার ধারণা যে ধর্ষণ জিনিসটা হয়, এবং দ্বিতীয়ত যেটা মেয়েদের প্রতি হয়, দুটোই কিন্তু ভ্রান্ত। মেয়েরা অনেক বেশি নির্যাতিত হয় ছেলেদের তুলনায়, কিন্তু ধর্ষণের চেয়ে বেশি ঘনিষ্ঠ মানুষরা। কারণ আপনার কাছে পৌঁছাবে কি করে? ঘনিষ্ঠ মানুষরাই সবচেয়ে সহজে বাচ্চার কাছে পৌঁছায় এবং তারাই সবচেয়ে নির্যাতন করে। এই জন্যই শিক্ষক সম্প্রদায়ের মধ্যে যৌন নির্যাতন, কারণ তাদের একটা ভয় ভীতি দেখানোর মতো অবস্থানে তারা থাকে। হ্যাঁ, এবং আপনি মনে করেন যে যেটা আমরা দেখেছিলাম যে শহরে এই যে স্কুলে যে বাড়ির হাউস টিউটার যাদেরকে বলে, তারা যৌন নির্যাতনকারী অনেক ক্ষেত্রে। কেন? বাবা মারা তাকে পড়তে দিয়ে, বাচ্চাটাকে পড়তে দিয়ে, এবং এটা হচ্ছে একটু বয়স সন্ধিকালীন পরবর্তী মেয়েগুলো, তাদেরকে পড়তে দিয়ে চলে যায়। তখন সেই মেয়েগুলোর সঙ্গে যে কোনোভাবেই হোক এরকম সম্পর্ক তৈরি হয়, সৃষ্টি হয়। এই জন্য আমি মনে করি যে আমাদেরও দায়িত্ব। এখন তো এত অফিস আমাদের, সেখানে যখন এটি তো আরো মানে অ্যাডভান্স লেভেলে দেখা যাচ্ছে, সেখানে যখন মামলা করা হলো, এই শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যখন মামলা করা হলো, তখন তার উপরে এই আক্রমণ। এবং আপনি যদি একই সঙ্গে আরেকটা দিন, আপনি যে খবরটা আপনারা দেখালেন যে ওয়াজ মাহফিল যারা করে, তাদেরকে যদি এত শক্তিশালী মনে করে যে সরকার, যে তাদেরকে ধরা যাবে না, বলা যাবে না, তো সব শক্তি সামর্থ্য তো ওইখান থেকেও আসতে পারে। এই জন্য আমি মনে করি যে দুটোকে আলাদাভাবে দেখানো যাবে না। কারোরই ক্ষমতা বেশি নাই পৃথিবীতে। সকল দেশেই এই যারা ধর্মীয় বিষয় নিয়ে কাজ করে, তারা অনেক সময় যৌন নির্যাতনকারী হিসেবে প্রতিষ্ঠিত। এটা তো তার মানে নয় যে ধর্মের সঙ্গে যৌন নির্যাতন সম্পর্ক আছে। কুচক্রী মানুষ সব জায়গায় আছে এবং এটা এরা করে। ওয়েস্টে তো ক্যাথলিক স্কুলগুলোতে সবচেয়ে বেশি যৌন নির্যাতনকারী। অতএব সারা পৃথিবীতেই কিন্তু এটার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। এই জন্য আমি মনে করি যে সরকারের বিষয়টা, এর সাথে আসলে যোগসূত্রটা কি, মানে এখানে বেশি এই জায়গাগুলোতে বেশি হয়? কারণ আপনি বাচ্চাকে তো দিয়ে, আপনি যে মাদ্রাসায় যে বাচ্চাকে দিয়ে তো আপনি তাকাচ্ছেন না, আপনি ভাবছেন আপনার বাচ্চা নিরাপদে আছে। ও বাচ্চা কোনোদিনই নিরাপদে নাই এসব জায়গায়। এটা তো গবেষণার তথ্য। কিন্তু বাবা মাদের এই ভ্রান্তি যেতেই হবে, সমাজের এই ভ্রান্তিটা যাওয়া দরকার। বাচ্চারা নিরাপদ না, যেসব জায়গায় এতগুলো ঘটেছে। সরকার থেকে যদি একটা তালিকা বের করে, তাহলে স্বাভাবিকভাবেই আমরা দেখি যে মেয়েরা শ্লীলতাহানির চেষ্টা হলে মুখ বুজে যায়, এটি বেশিরভাগ ক্ষেত্রে হয়। এই মেয়েটি কথা বলেছিল, এই মেয়েটির পরিবার থেকে মামলা করা হয়েছিল, তারপরে তাকে। আরেকটা জিনিস বলি, ছেলেরা বলেই না। আমাদের যে রিপোর্টগুলোতে আমরা দেখছিলাম যে ছেলেদের ক্ষেত্রে ওরা এটাকে বাবা মার কাছে গিয়ে বলেছে, বাবা মা বলেছে এটা কি করে বলবে যে তোমার উপরে শ্লীলতাহানি হয়েছে, মানে ছেলের বাবা মা পর্যন্ত বলতে চায় না। অতএব আমার মনে হয় নিরাপদ পরিসরটাকে নিরাপদ করা দরকার, যে যৌন নির্যাতন ছেলে হোক মেয়ে হোক কারোর উপরে করা যাবে না। এটার মধ্যে আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের সামাজিক সচেতনতার মধ্যে এই শ্লীলতাহানি কিংবা এই যে অশ্লীল বিষয়গুলোকে, এগুলো কিন্তু আলাপ আলোচনা হয় না। আমাদের পরিবারেও হয় না, সমাজেও হয় না, এগুলোকে রেখে ঢেকে এমনকি যৌন নিপীড়ন সম্পর্কিত সেদিনই একটি খবর দেখছিলাম, এটি নিয়ে যৌন শিক্ষার বিষয়ে শিক্ষিত করবার জন্য যে প্রয়াসটা, সেটির বিরুদ্ধে তারা কথা বলেছেন। বলতে যে বিষয়টি আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে কিংবা ওই এসএসসি লেভেলে যে কার্যক্রমের সিলেবাসে আছে, সেই বিষয়গুলো বেশিরভাগ স্কুলে পড়ানো হয় না। বলা হয় যে এটা বাড়িতে পড়িনি। এই যে সেক্স এডুকেশনকে যে আলোচনায় আসে না, এর জন্য স্কুল কর্তৃপক্ষ কিন্তু দায়ী। ওই টিচারই কিন্তু ততখানি আমাদের ট্যাবু, আমাদের সুপারস্টিশন, এত গোরামি যে ওগুলো বলতে তার লজ্জা পায়, কিংবা খোলাখুলি আলোচনা হয়। শিক্ষা দেওয়া হবে স্কুলে, এটির বিরোধিতা করেছেন ইসলামিক কিছু দল। সেদিনই এরকম একটি খবর আমরা দেখি। এরকম লোক তো আছে, এরকম তো থাকবেই। ইভেন কথাটা বললো যে আপনি যদি সরকার নিয়ম করে দিয়েছে, সরকার বলে দিয়েছে, বই দিয়ে দিয়েছে, সিলেবাস সব আছে, কিন্তু বলা হয় বাসায় গিয়ে পড়ে নাও, তো তাহলে তার কোনো লাভ হলো না। এত কিছুর ব্যাপারে সরকার এত সক্রিয়, এই বাচ্চাদের ব্যাপারে সরকার একটু কম সক্রিয় বলে মনে হয়।
আমার মনে হয় একটু এটা সচেতন হওয়া আমাদের দরকার। সামাজিক সচেতনতার সামাজিক অনেক সচেতনতা বেশি বলে প্রয়োজন। বাবা মারা তো এটাকে মেনে নিচ্ছে, বাবা মারা তো মেনে নেওয়াটা তো না, খুব আগে ভয়াবহ। কিন্তু এই শব্দগুলো উচ্চারণই করা যেত না। জি। এখন তো আমরা মাস মিডিয়াতে বলছি, আমরা পত্রপত্রিকায় লিখছি, একটা পরিবর্তন হচ্ছে। এগুলো আমরা হচ্ছে না তা নয়। 98-তে যখন রিপোর্টটা প্রকাশ করেছিলাম, সাংবাদিকদের মধ্যে থেকে এটার বাধা এসেছিল, বলে আপনারা সমাজকে নষ্ট করছেন এইসব যৌনতার কথা বলে। মানে বাচ্চাদের ব্যাপারে মানুষের এটা যে বাচ্চাদের শিশুদের অধিকার চলে যাচ্ছে, শিশুদের নির্যাতন করলে ও তো জানেও না যে ওর উপর কি নির্যাতন হচ্ছে। এখন তো গণমাধ্যমে আসছে, কিন্তু মানে এখন এটা এই বিষয়টিকে লুকিয়ে রেখে এর আড়ালেই নির্যাতন গুলো চলে যাবে। না, এটাই ছেলে মেয়েরা তো সেটা বিষয়। প্রকাশ আমরা করতে আমরা চায় একটা না, তার কারণ হচ্ছে যে ছেলে বিরতিতে মেয়েরা যেতে সামাজিক ভাবে তো তারা জানে না যে কথাটা বলতে হবে কিংবা প্রতিবাদ করতে হবে। ঠিক। এই জিনিসটা ছেলে মেয়েদের মধ্যে সেই বোধটাই জন্ম হয়নি। এবং বিষয়টি যে একটি অপরাধ, এটি যে লজ্জা না শুধু, এটির মধ্যে একটি অপরাধ রয়ে গেছে, সেটি হয়তো তারা ঠিক বুঝতে পারে না। আমরা একটা Exactly. বিরতিতে যাই এবং আমরা অবশ্যই নুসরাতের সুস্থতা কামনা করছি, নুসরাত সুস্থ হয়ে উঠুক, এই কামনায় একটা বিরতিতে যাচ্ছি। বিরতির পরে আমরা আরো প্রসঙ্গ নিয়ে ফিরছি, থাকুন সাথে। ফিরলাম সংবাদ সম্প্রসারণে। এ পর্যায়ে কথা বলতে চাই, সচিবালয় ঝুঁকিপূর্ণ চিহ্নিত করার প্রয়াস শুরু হয়েছে এবং আজকে মিরপুরেও উচ্ছেদ অভিযান দেখলাম, রাজুকের উচ্ছেদ অভিযান, অবৈধ অংশ উচ্ছেদ করা হয়েছে। জনাব গোলাম রহমান, আপনার কি মন্তব্য? বিশেষ করে জানতে চাই রাজুকের উচ্ছেদ অভিযান যেটি আমরা দেখছিলাম সবশেষ মিরপুরের, বর্ধিতাংশ যেটি অবৈধ সেগুলো ভেঙে দেওয়া হচ্ছে। ধন্যবাদ। রাজুকের উচ্ছেদ অভিযান তো বেশ কিছুদিনই শুরু হয়েছে। আমরা দেখছি কিছুদিন আগে উত্তরায় হলো। হ্যাঁ, উত্তরায় শুধু নয়, আমরা নদীর যে বেদখল হয়ে গেছে, নদীর তীরের সমস্ত কনস্ট্রাকশন সব ভেঙে ফেলা হচ্ছে। এটা ভালো একটা উদ্যোগ। এখন রাজধানীর বিভিন্ন এলাকায় এই যে ভবন সম্প্রসারিত হয়ে যায়, প্ল্যানের বাইরে বিল্ডিং উঠে, সব তো ওই যারা প্ল্যান দেন, যারা তদারকি করেন, মানে তাদের নাকের ডগার উপর দিয়ে সব হয়। এখন এগুলি ভাঙতে গেলে আবার প্রতিবাদ হয়, নানান কিছু হয়। কিন্তু এগুলো কারা করে আপনি লক্ষ্য করে দেখেন, ওই নেতা, উপনেতা, পাতি নেতা, এরাই কিন্তু এগুলো করছে। তো সুতরাং তাদেরকে এটা মানে উৎকৃষ্ট শিক্ষা হওয়া উচিত যে এই সব করে পার পাওয়া যাবে না। আজকে দখল করে ওই দলের নাম করে কিংবা কোনো ব্যক্তির নাম করে একটা বড় ধরনের ক্ষমতার কথা বিবেচনা করে এগুলো দখল করার চেষ্টা করে, নতুন করে কনস্ট্রাকশন করার চেষ্টা করে। পাতি নেতা বলবেন আপনি, মানে এটি তো একটা নিয়মই হয়ে গেছে যে এই একটু এটা বর্ধিত একটা একটু লোভ বর্ধিত তো, করে যার দেওয়া। জমি আছে তার লোভ বেশি, যার ব্যবসা আছে তার লোভ বেশি। সত্যি কথা বলতে যেটা, অর্থাৎ এই লোভের মাত্রাটা ছাড়িয়ে গেছে। সমস্যাটা ওই জায়গায় যে 5 তলা বিল্ডিং করবে সেটাকে 7 তলা বানিয়ে ফেলায়, যে 7 তলা করার কথা সে 8 তলা বানিয়ে ফেলায়। এখন এগুলো তো আপনি কিভাবে ফেরাবেন? এটা তো একটা জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এখন এভাবে যে ভেঙে ফেলা, যে অভিযানটা চলছে, আমি আফসার চৌধুরীর কাছ থেকে একটু জানতে চাই। শাস্তি দেওয়া দরকার, শুধু ভেঙে ফেলা না। জনাব আফসার চৌধুরী, আপনার মন্তব্য। ধন্যবাদ। আমার মনে হয় এটা এত বড়, স্যার যে কথাটা বলছিলেন, এটা এত বড় সমস্যা, আপনি এটা বলতে পারেন না যে রাজুক এটা করছে। কারণ রাজুক তো চারিদিকে, রাজুক একটা প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের সবচেয়ে ঘুষখোর প্রতিষ্ঠান হিসেবে মোটামুটি প্রতিষ্ঠিত, যে ওখানে পয়সা দিলে সমস্ত কিছু পাস হয়ে যায়। এবং আপনি এই যে এফআর টাওয়ার নিয়ে যে কথাগুলো বের হচ্ছে, এটা কিন্তু পরিষ্কার। এখন তো সরকার তো বলেই দিচ্ছে, আইআইবি রিপোর্টে তো বলেই দিচ্ছে যে রাজুক তো জানতো, রাজুক তো এগুলো জানতো যে বেনিয়ম ছিল। এটা কি একটা বিল্ডিং এর ব্যাপারে হয়েছে? পুলিশ প্রধান প্রশ্ন করেছেন এতদিন রাজুক করেছে কি। আমি এই বিষয়ে আরো কথা বলবো। আমাদের সঙ্গে স্থপতি ইকবাল হাবিব, তিনি সংযুক্ত হয়েছেন টেলিফোনে। আমি তার কাছ থেকে একটু শুনে আসি। জনাব ইকবাল হাবিব, রাজুকের নাকের ডগাই, এই যেটি অধ্যাপক গোলাম রহমান বলছিলেন, রাজুকের নাকের ডগাই তো আসলে এই স্থাপনাগুলো তৈরি হয়েছে, এখন ভেঙে ফেলার কাজটিও রাজুক করছে। আপনার মন্তব্য জানতে চাই। এই সংস্কৃতি যে আমরা চালু করেছি, এটা আমি যেটা বলি যে জবাবদিহিতাহীন সংস্কৃতি, যার কারণে এ করেছে পাপ। মনে করেন 5 জনে মিলে খুন করেছে, তার মধ্যে তাকে একজনকে দায়িত্ব দিলাম যে অন্য যে খুন করেছে ওই ব্যাটারে তুই ফাঁসিতে ঝুলিয়ে দে। তো এই যে কার্যক্রম, এটা আমরা কিন্তু সব ক্ষেত্রে করছি, সড়ক নিরাপদের ক্ষেত্রে করছি, আমরা রাজুকের বেলায় এই যে ভবন নিরাপত্তার ক্ষেত্রেও করছি। আমরা কিন্তু ঘটনা ঘটার পরপরই বলেছিলাম যে জরুরি ভিত্তিতে নিরপেক্ষ পেশাজীবী ভিত্তিক যে সংগঠনগুলো আছে তাদের সহযোগিতায় এক্ষুনি জীবন বাঁচানোর যে সমস্ত অনুশাসনগুলো, কমপ্লায়েন্সগুলো ভবনগুলোতে থাকা উচিত, সেগুলো নির্ধারণ করে তার ত্রুটিমুক্ত করা হোক। আগে জীবন বাঁচুক, তারপরে ডেভিয়েশন, এটা সেটা, সেগুলোর কার্যক্রমগুলো আমরা ধীরে 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 দীর্ঘমেয়াদে করব। কারণ এটি একদিনের পাপ না, এটা রাজুকের বছরকে বছরের পাপ। কার্পেটের তলায় পাহাড় স্তূপ বানিয়েছে, সেই পাপের একদিনের পদস্খলন রোধ করা যাবে না, তাকে কারেক্ট করা যাবে না। কিন্তু আমরা ভাবছিলাম যে এটি ব্যাপকতা দিলেই ডাইভারশনটা তৈরি হবে, অর্থাৎ যখন আপনি 5 জনকে কারেক্ট করা যায়, সেটা না করে 5000 জনকে কারেক্ট করতে যাবেন, তখন কিন্তু আর কারেকশনটাই হবে না। এই ডাইলিউশন অফ
ফোকাস করার আমরা বিরোধিতা করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে রাজুক কি এখন মাপে 1 ফিট কত ডেভিয়েশন হয়েছে, 4 ফিট। কিন্তু আমরা বলেছি অগ্নি নিরাপত্তার জন্য অগ্নি সংকেত, অগ্নিকালীন সময়ে অগ্নি নির্গমন এবং পরবর্তীতে অগ্নি নির্বাপন, এই বিষয়গুলো আপাতত 3-5-6 মাস সময় দিয়ে বাড়ির মালিকদেরকে বলা, পেশাজীবীদেরকে নিয়ে দ্রুত আপনি কমপ্লায়েন্সটা করেন, কারণ মানুষগুলো তাহলে বাঁচে। কারণ এই ঘটনা যদি এখন ভাঙাচোরা এইসব ঘটনা করতে করতে একটা ডাইভারশন তৈরি হবে, কেউটে কেস হবে, ইনজাংশন হবে, আর আলটিমেটলি আরেকটা আগুনের পরে 25 জন মরে গেলে আবার আমরা বলি আহা অবৈধ ছিল ভবনটি। এই পুনরাবৃত্তি সমস্ত দায় রাজকের উপর বর্তাবে, এটা যেন রাজক মনে রাখে। জি জনাব ইকবাল হাবিব, নিশ্চয়ই মনে আছে হলিউডের পরেও তো এরকম অভিযান চলেছিল, কিছু ছাপড়ি ঘর ভেঙে ফেলা হয়েছিল কিছু। আপনি প্রসঙ্গটা যদি বলেনি আমি আপনাকে মনে করিয়ে দেই, দর্শকরা যেন শুনে। এই হলিউডের পরে অবৈধ যে সমস্ত কমার্শিয়ালাইজেশন হয়েছিল তার বিরুদ্ধে রাজক অভিযান করেছিল, ত্রাসের সৃষ্টি করেছিল, কি পরিমাণ কামাই রোজগার করেছে সেটা বলাই বাহুল্য। কিন্তু আপনার সাথে যখন কথা বলছি এই মুহূর্তে গুলশান এলাকায় প্রচুর নতুন নতুন সড়ককে কমার্শিয়ালাইজেশন করছে আমাদের ডিটিডিরা প্ল্যানের কমপ্লিট ভায়োলেশন করে। তার মানে ওই এলাকাগুলোর ডেনসিটি, ট্রাফিক প্রবলেম, সেবাদানকারী প্রবলেম এতটাই বাড়বে, কারণ সে নিজের প্ল্যানকে নিজেই তোড়ফোড় করে মুহূর্তের মধ্যে। পয়সা পেলেই তোড়ফোড়, পয়সা পেলেই বেআইনি হয়ে যায়, আইন হয়ে যায় বেআইনি, বেআইনি হয়ে যায় আইন। এই কার্যক্রম জবাবদিহিতা রাজুকের প্রতিষ্ঠিত না করে সেই রাজুকের মাধ্যমে যখন এই বিল্ডিং ভাঙার অভিযান হয় তখন আমরা বুঝি 5 জনের সলা করে করলে চুরি, তারপরে যে সবচেয়ে বড় সর্দার তাকে দায়িত্ব দিলে বাদ বাকিগুলো ফাঁসি দেয়। এই কাজটা চলতে পারে না। জবাবদিহিতা সকলের জন্য, জবাবদিহিতার মাধ্যমেই আমরা পরিশুদ্ধ হব। কিন্তু এই মুহূর্তে জীবন বাঁচানোর কার্যক্রমটি প্রাধান্য দেখ, প্রাধিকার পাক, এটি সকলের আবেদন। জি জনাব ইকবাল হাবিব, আর একটা বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে যে সচিবালয়ে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার কাজ শিগগিরই শুরু হচ্ছে এবং মন্ত্রী পরিষদ সচিব তিনি বলছিলেন যে প্রধানমন্ত্রীর অফিস সরানো হচ্ছে কারণ ভবনটি অনেক পুরনো, 60-70 বছরের। মানে ঢাকা শহরে তো এরকম অনেক ভবন আছে, আসলে একটা ভবনের স্বাভাবিক মেয়াদ কত হওয়ার কথা? তার আগে বলে নেই, এই যে এখন নতুন করে জরিপ করা হচ্ছে এটা একটা প্রমোশন বা ভাওতাবাজি, কারণ এইগুলি লিস্ট করা হয়েছে আরো 3 বার। এই 3 বারের লিস্টে কখনোই কোনো কার্যক্রম না গ্রহণ করে ওই একই কুমিরের ছানা বারবার দেখিয়ে জনগণকে প্রশমিত করার এই প্রচেষ্টা, এটাও অগ্রহণযোগ্য। সচিবালয় সহ ঢাকা মেডিকেল কলেজ, পিজি হাসপাতাল সহ আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ ভবনের এই ঘটনা রয়েছে। আর এটা হলে আপনি ওটাকে ভেঙে ফেলবেন, এটাও একটা আনকুত অথবা নন পেশাজীবী মূলক আচরণ। আপনি রেট্রোফিট করতে পারেন, পেশাজীবীদের মধ্যে লেগে এগুলিকে আধুনিকায়ন করতে পারে, এর দীর্ঘস্থায়িত্ব বাড়াতে পারে। এবং গার্মেন্ট সেক্টরে খুব দুঃখ লাগে কি জানেন, এটা এমন নতুন কিছু না, গার্মেন্ট সেক্টরে আমরা অসংখ্য ভবন রেট্রোফিট করে তাকে আবার পুনঃদৃঢ়করণ করে তাকে স্থায়িত্ব বাড়িয়েছি। একটি ভবন যদি যত্ন নেওয়া হয় 500 বছর, 350-250 বছরে যে কিছু হয় না। আপনি আমাদের সাথে লন্ডন যারা যায় তারা ফেরত এসে কিন্তু ওইটা গর্ব করে। আর আমরা 50 বছর একটা ভবন টিকে রাখতে পারি না, কারণ ভবনটা বানানোর পরদিন আমরা ভাবি এরা যত্ন নেওয়ার দরকার নেই, ভবন বানিয়েছি ঝকঝকে তকতকে, এটা 50 বছর ধরে ঝকঝকে তকতকেই থাকবে, কিন্তু বিদ্যুতের কানেকশন গুলো সব অটুট থাকবে, এর লিপ 50 বছর ধরে ঠিক থাকবে। এই মানসিকতায় আমাদের ব্রিজ গুলো পর্যন্ত আমরা ধ্বংস করেছি। যমুনা ব্রিজ 8 বছর 10 বছর যাওয়ার পরেই আমাকে রিপেয়ার করতে হয়, কারণ আমরা ভেবেছি ওর পিছনে যে 10% করে বিনিয়োগ করতে হয় তার রক্ষণাবেক্ষণে, এটির মতো প্রয়োজন নাই। এটা আরেকটা কালচার। আমি একটা কথা শুধু বলি, গরুর গাড়ির চড়ার সংস্কৃতি দিয়ে এরোপ্লেনে চড়া যায় না, সেই উন্নয়ন নয়। এই জন্য আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়ন, সেই ধারণায় জবাবদিহিতামূলক একটি কার্যক্রমের মধ্যে দিয়ে পরিশীলিত হোক আমাদের বসবাসযোগ্যতা। আপনি দেখবেন আর কিছু না হোক, এইভাবে আমরা অবহেলায় আমাদের নিষ্ক্রিয়তার কারণে মানুষ পারবো না। জনাব ইকবাল হাবিব, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি খুবই সুন্দর বলেছেন। ধন্যবাদ জনাব ইকবাল হাবিব। যেটি জনাব আফসান চৌধুরী আপনি বলছিলেন, আপনাকে থামিয়ে আমি ইকবাল হাবিবের কাছে গিয়েছিলাম। জি, রাজুক প্রথমে করতে দিচ্ছে এবং তারপরে সেটি ভাঙার জন্য প্রয়াস চালাচ্ছে। ধন্যবাদ। ইকবাল হাবিব যে কথাটা বললেন, এটা তো রাজুকের সমস্যা না, রাজুককে করতে দেওয়া হচ্ছে কেন? রাজুকের তো দায়িত্ব আছে যে ওই জিনিসগুলোকে ঠিক মতো দেখা। কিন্তু আপনার যদি গোটা প্রশাসন চলে টাকার পেটে, টাকার গাড়িতে,
তা আপনি কি করে আটকাবেন এখন রাজুককে? কি মনে হচ্ছে যে আসলে মানে প্রশাসন আর সক্ষম হচ্ছে নাকি? রাজুক ভাঙতে গেলে একটু গুলশানে কতগুলো আছে সেগুলো আগে ভাঙুক না কেন, মিরপুরের দিকে তাকাচ্ছে কেন? আমার মতে রাজুক এটা করছে কারণ রাজুক দেখাতে চায় যে দেখো আমি তো পয়সা খাইছি বনানীতে গুলশানে, এটা কোনো বড় কিছু না, আমি দেখো তো মিরপুরে ভাঙছি, আমি অন্য কোনো জায়গায় এমনকি ভাঙছি। দক্ষিণের মেয়র সাইদ খোকন কিছুদিন আগে বলেছে সর্বোচ্চ প্রভাবশালীদের একজনের ভবন ভেঙে দেখাক হ্যাঁ, রাজু। তাহলে তো অতএব দেখি ভেঙে দেখাক, তারপরে বিশ্বাস করব। যতক্ষণ না হবে ততক্ষণ এই অবিশ্বাস থাকবে। কিন্তু বিষয়টা আমি বলছি, যেহেতু আমরা ভূমিকম্প নিয়ে, আমরা দুর্যোগ নিয়ে কাজ করি, আমরা দীর্ঘদিন দুর্যোগ নিয়ে কাজ করছি। আজকে আমাদের দুর্যোগ ফোরামের ওখান থেকে একটা বলা হয়েছে যে একটা যদি ভূমিকম্প হয়, বলা হচ্ছে সেক্রেটারিয়েটে যেখানে প্রধানমন্ত্রী বসছেন সেখানে এটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে এবং ডাউকি ফল্টে যদি হয় তাহলে 2 মিনিটের মধ্যে আসবে। প্রধানমন্ত্রী তো অবশ্যই তাকে সরে যাওয়া উচিত। বিষয়টা হচ্ছে বাকি বাংলাদেশের এই 2 মিনিট থেকে বেরোতে পারবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় এটি বিপদ। আমরা সাধারণভাবে দেখেই বলে দিতে পারি, বিশেষজ্ঞ মতামত না দিয়েও, যে আসলে 2 মিনিটে মাঠ কোথায় যেখানে যাবে সাধারণ মানুষ, বলছে মাঠে চলে যাবে। নামতেই তো 2 মিনিট লাগে। আর যে সুউচ্চ ভবনের নেমে তো বিল্ডিং এর নিচেই চাপা খবরটা পড়বে। পাবে কেমনে? কখন সবাই তৈরি হয়ে থাকবে যে এখন ভূমিকম্পের খবর জানার জন্য আমি আর তৈরি বিল্ডিং এর হচ্ছি। নিচেই তো আমি সেই যে বিল্ডিং এর, গত আমাকে বিরতিতে যেতে হবে আসলে, এগুলো 2-3 অনেক। বছর আগে যখন ভূমিকম্প হচ্ছিল আমি কোনোদিনও নামিনি, এটা অসম্ভব। একটা 14 তলা অফিস থেকে নামবে কেউ 2 মিনিটের মধ্যে। আর ভবনটা ঠিক ভেঙে পড়বে সেই গায়ের উপরই। আমার মনে হয় একটা এখানে বিরতিতে হাস্যকর যাবার কথাবার্তা সময় হয়েছে বলার আমাকে। কোনো মানে বিরতির হয় না। পরে দর্শক ফিরছি, থাকুন সাথেই। ফিরলাম সংবাদ সম্প্রসারণে। অনলাইনের খবরগুলো একটু দেখে নিতে চাই। শুরুতেই প্রথম আলো। প্রথম খবরটি যেটি দেখছি, ঝামেলার পিয়ারে শেষ পাইল বসছে কাল। এই খবরটি একটু দেখতে চাই। ঝামেলার পিয়ার কোনটি? ঝামেলার একটি খুঁটি, যেখানে ঝামেলা হচ্ছিল, যেখানে গিয়ে আসলে অসুবিধায় পড়তে হয়েছে, সেখানে মাওয়ায় পদ্মা নদীতে বিশাল হ্যামার দিয়ে সেতুর 7 নম্বর খুঁটির পাইল বসানো শুরু হয়। এরপরই ধরা পড়ে পদ্মা সেতুর নির্মাণ কাজে নানান জটিলতা। পাইল বসাতে গিয়ে নদীর তলদেশে দেখা মেলে নরম মাটির স্তর। একে একে ধরা পড়ে 11টি খুঁটিতেই একই ধরনের বিপত্তি। এর মধ্যে 6 ও 7 নম্বর খুঁটিতে পাইল বসাতে গিয়ে সবচেয়ে বড় জটিলতা দেখা দেয়। মাওয়া প্রান্ত দিয়ে যে সেতুর নির্মাণের পরিকল্পনাটা ছিল তার সবই যেন ওলট পালট হয়ে যায়। অবশেষে সেই 6 ও 7 নম্বর খুঁটির পাইল বসানোর কাজ কাল মঙ্গলবার শেষ হচ্ছে। অবশেষে শেষ হচ্ছে, ঝামেলার জায়গাটা শেষ হচ্ছে, এটি ভালো নিশ্চয়ই, জি, সুসংবাদ, ইতিবাচক। আমরা পরের খবরে চলে যাই। দর্শকদের জানিয়ে দিলাম যে ঝামেলার জায়গায় কাজটি কালকে শেষ হতে যাচ্ছে। এটি নিয়ে আমরা কথা বলছিলাম। দগ্ধ ছাত্রীকে সিঙ্গাপুর পাঠানোর নির্দেশ প্রধানমন্ত্রীর, যদি তার শারীরিক অবস্থা সাপোর্ট করে তবেই। পরের এইচএসসির সময়সূচিতে পরিবর্তন, বেশ কয়েকটি দিনের পরীক্ষা পেছানো হয়েছে শবে বরাতকে কেন্দ্র করে। আচ্ছা, শবে বরাতের বিষয়টি কি আগে থেকে জানা থাকার কথা? আগে থেকে জানা থাকার কথা। শবে বরাত তো চাঁদ দেখে হয়, কিন্তু শবে বরাত হবেই। সুতরাং তার পরবর্তী দিন, এখন এটা কি শুক্র শনিবারের কারণে হয়েছে কিনা এটা একটা, বেশ অনেকগুলো পরীক্ষায় সময়সূচিতে পরিবর্তন এসেছে। পরের পত্রিকায় একটু যেতে চাই। এই খবরটি সবখানেই, বেশিরভাগ জায়গায় শিরোনাম, দগ্ধ মাদ্রাসা ছাত্রীকে সিঙ্গাপুরে পাঠাতে প্রধানমন্ত্রীর নির্দেশ। ব্যবসার বাধা দূর হওয়ার অপেক্ষা নরওয়ের বিনিয়োগকারীরা। এইচএসসির 5 দিনের পরীক্ষা, যেটি আমরা বলছিলাম, 5 দিনের পরীক্ষার সময়সূচি বদল করা হয়েছে। ফেসবুকে পোস্টের কারণ দর্শাতে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে। কি সেই পোস্ট ছিল একটু দর্শকদের জানিয়ে দিতে চাই কোন পোস্টের কারণে তাকে কারণ দর্শাতে হচ্ছে। যদি বলতে পারি, ফেসবুকে দেওয়া এক পোস্টের কারণে কারণ দর্শানো নোটিশ দিয়েছে। ওই পোস্টে করা মন্তব্যে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ হয়েছে দাবি করে সোমবার যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক খালি আল রাজিকে এই নোটিশ দেওয়া হয়। গুন্ডামি করে বিশ্ববিদ্যালয় চালানো পাপ শীর্ষক একটি পোস্ট দেন। এই পোস্টটির জন্যই তাকে কারণ দর্শানোর নোটিশ দেখানো হয়েছে। এটি নিয়ে কোনো মন্তব্য করবেন অধ্যাপক গোলাম রহমান? না, এখন বিষয়টা হচ্ছে উনি এটা যদি ক্লারিফিকেশন দেন, উনি তার পক্ষের বক্তব্য তুলে ধরবেন, তারপর আমরা দেখব কিভাবে করা হয়। সেটি কোন প্রেক্ষিতে বলা হয়েছে সেটা নিশ্চয়ই আমরা জানবো। ইঞ্জিনের সমস্যা, বিমানের জরুরি অবতরণ, কোন বিমানের জরুরি অবতরণ হলো সেটা কি একটু দর্শকদের ছোট্ট করে জানিয়ে দেওয়া সম্ভব? আমার মনে হয় সময়ের স্বল্পতা খুব বেশি আছে, যদি তারপরে একটু জানিয়ে দিই। এটি হচ্ছে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটকে সব যাত্রী নিরাপদ আছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই খবর। এবং ভালো খবর হচ্ছে সব যাত্রী নিরাপদে আছে, জরুরি অবতরণ হয়েছে। এই মোটামুটি আজকের খবরগুলো ছিল। শেষ করতে হবে আজকের মতো। দর্শকদের জানিয়ে দিলাম পত্রিকার সবশেষ খবরগুলো। ভালো থাকুন দর্শক, শেষ করছি সংবাদ সম্প্রসারণ।